আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগামীকালকের জন্য আমি 6টা স্টক নিয়ে কথা বলবো। আগামীকালকের জন্যই। আগামীকালকের ওয়াচ লিস্ট যদি আমি বলি, খুব বেশি এটা ভুল হবে না। তো যেহেতু ট্রেডিং স্টক, সেক্ষেত্রে ইন্ডেক্সের একটা প্রভাব থাকতে হবে। আপনারা এখানে ইন্ডেক্সের গ্রাফটা দেখতেছেন। আমি যদি বলি, হিস্টোগ্রামের বারটা খুবই সুন্দর। ট্রেডিংয়ের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট কাজ করে। ভলিউমটাও করে, কিন্তু সবচেয়ে বেশি ট্রেডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে হিস্টোগ্রামের বার। হিস্টোগ্রামের বার দিয়েই ট্রেডাররা সবচেয়ে বেশি ট্রেড করে থাকেন। এটা মোটামুটি স্বীকৃত একটা বিষয়। তো এখন আমি যে স্টকগুলো নিয়ে কথা বলবো ট্রেডিং আগামীকালকের জন্য, এই ট্রেডিং স্টকগুলোর সাথে ইন্ডেক্সের সম্পর্ক আছে। ইন্ডেক্স যদি পজিটিভ থাকে তারা অবশ্যই ভালো করবে। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। হাতে লেখা বইটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। বিশেষ করে যারা নতুন বিনিয়োগকারী তাদের জন্য এটা খুবই কাজে আসবে। আর একটা বিষয় হচ্ছে, প্রতি সপ্তাহেই আমি চেষ্টা করব, বিশেষ করে শুক্রবারের ভিডিওগুলো আপনারা একটু দেখবেন। কেন দেখবেন? শুক্রবারের ভিডিওগুলোতে আমি অনেকগুলো তথ্য নিয়ে একটা ভিডিও করি। ওই ভিডিওগুলো বেশি উপকৃত হবে বলে আমি মনে করি বিনিয়োগকারীদের জন্য। তো ইন্ডেক্স নিয়ে যদি আমি বলি আগামীকালকের, সেটা হচ্ছে আমাদের ট্রেডারদের মনে সবসময় একটা ভয় ছিল গত কয়েক মাসে। সেটা হচ্ছে সপ্তাহের প্রথম দিন ইন্ডেক্স মাইনাস চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে। মানে সপ্তাহ শুরু হলে ওনারা আতঙ্কিত থাকেন যে আজকে তো রবিবার, সপ্তাহের প্রথম দিন, আজকে নিশ্চিত মাইনাস যাবেই যাবে। এটা হচ্ছে ট্রেডিংয়ের ক্ষেত্রে মানে অনেকগুলা চ্যালেঞ্জ সামনে নিয়েই ট্রেডাররা সামনে যেতে হয়, আগাইতে হয়। এটা হচ্ছে মূল বিষয়। তো যে আমি যেই আগামীকালকে যে ওয়াচ লিস্টটা দিব, সেখানে ইন্ডেক্সের সাথে সরাসরি সম্পর্ক। ইন্ডেক্স পজিটিভ মানে তারা ভালো করবে, আর ইন্ডেক্স নেগেটিভ মানে তারা খারাপ করার সম্ভাবনা আছে। এক্ষেত্রে এই ধরনের স্টকে স্টপ লস নেওয়া বাধ্যতামূলক। প্রথমে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক এখানে যেখানে আছে সেটা এখন 21 টাকা চলতেছে। আগের প্রিভিয়াস একটা এখানে সাপোর্ট জোন ছিল। এখন এই সাপোর্ট জোনটাকে সে অনার করে কিনা সেটা দেখার বিষয় না। এটা ব্রেক করে উপরে যাবে, সেটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তবে আমি মনে করি এটা ব্রেক করে সে উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। যদি সুযোগ থাকে আগামীকালও এন্ট্রি নেওয়া যেতে পারে রূপালী ব্যাংকে। এই কারণে যেতে পারে, তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডই চেঞ্জ হয়ে গেছে। তার গন্তব্য হয়তো আর একটু উপরে আছে। আমি তো পার্সোনালি মনে করি এগুলোর উপরেও সে চলে যেতে পারে, অন্তত 27, 28, 30 টাকাও যেতে পারে। অস্বাভাবিক কিছু না, কারণ তার যে চেঞ্জটা আসছে এটাতে টোটাল ব্যাংকেরই ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, তার ক্যারেক্টারে চেঞ্জ হয়ে গেছে। তো এটা তো জুলাই মাসের 27 তারিখে হবে ঘটনাটা। রেকর্ড ডেট যেহেতু ওদের নির্ধারিত হয়েছে, তার আগেই এখনই নিউজের কারণে বাড়তেছে। তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে জুলাই মাসের 27 তারিখ বা 29 তারিখ, আমার এই মুহূর্তে মনে নাই, যে কোনো 2 ডেটের একটা রেট হবে। মানে ওই দিন এই শেয়ারগুলো ট্রান্সফার হবে, গভর্নমেন্টের শেয়ারগুলো নিয়ে যাবে 5% শেয়ার। তার আগেই হয়তো রূপালী ব্যাংক আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ মুডে আমরা দেখতে পাবো, সম্ভাবনা আছে যদি ইন্ডেক্সটা ভালো থাকে। আর ইন্ডেক্স ভালো থাকার যথেষ্ট সম্ভাবনা আছে আগামী দিনগুলোতে। আপনাদের মনে থাকার কথা, রূপালী ব্যাংকে এই জায়গা যখন পড়ছিল, তখন আস্তে আস্তে পড়ছিল। তারা কিন্তু জানতো, যারা মার্কেট মেকার রূপালী ব্যাংক নিয়ে যারা প্লে করে, রূপালী ব্যাংক কিন্তু প্লেয়িং স্টক, এটা কিন্তু ফান্ডামেন্টাল স্টক না। রূপালী ব্যাংক নিয়ে যখন প্লে হয়, মানে যারা প্লেয়ার তারা জানতো যে এরকম নিউজ আসবে। তারা কিন্তু এখানে আপনাকে সেল করার যথেষ্ট সুযোগ দিছে। মাঝে মাঝে তারা সর্বোচ্চ, আপনাদের যাদের হাতে এই ব্যাংকটা আছে প্রিভিয়াস ডেতে, তাদের মনে থাকার কথা, যাদের কাছে শেয়ারটা ছিল তারা দেখছেন যে দিনে কোনো এক সময় শেয়ারটা 5% বাড়ছিল, 5% বাড়ার পরে দিনের শেষে গিয়ে সে নেগেটিভে ক্লোজ করছে। মানে আর 8%-এর গ্যাপ তৈরি করে দিয়েছিল, আপনাদের মনে থাকার কথা। আসলে ওগুলো হচ্ছে আপনাদেরকে ভয় ধরিয়ে শেয়ারগুলো কালেকশন করে নিয়ে গেছে। অনেকে সেল করে দিয়েছে, আবার কিছু লোকের কাছে আছে। আমার জানা মতে যারা কিনছেন বেশিরভাগই সেল করছে। আবার বিগ ভলিউমে যাদের কাছে আছে, আমার জানা মতে তারা শেয়ারটাকে ধরে রাখছে। তো তাদের জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করতেছে সামনের দিনগুলোতে। এবং এটুকু বলা যায় যে রূপালী ব্যাংক আর এখানে ফেরত আসবে না।
এই 17 টাকায় বা 17 টাকা 50 শেয়ার ফেরত আসার সম্ভাবনা জিরো, একেবারে জিরো, নাই বললেই চলে। তো আগামীকালকে যেহেতু এই ব্যাংকটার 2 দিনে হল্টেড এবং কোনো রকমের শেয়ার কেনারের সুযোগ দেয় নাই, সেক্ষেত্রে এই স্টকটা এখান থেকে ভালো করার সম্ভাবনা আছে, আরও একটু ভালো করার সম্ভাবনা আছে। তার ভলিউমটাও দেখেন, প্রিভিয়াস ডেগুলোতে ভালোই ভলিউম ছিল, ভলিউম এখানে করতেছে। এরপর যে স্টকটা আইবিপি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, এখানে একটা লাল ক্যান্ডেল করার পর এবং এই ধরনের স্টক, এই যে এখানে আমি যদি বলি, এখানে একটা ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, এখানে একটা লাল ক্যান্ডেল, তার পাশে একটা সবুজ ক্যান্ডেল এবং ভলিউমটা কন্টিনিউসলি করছে। যেহেতু ভলিউম কন্টিনিউ করছে, এখান থেকে সে এখন আরেকটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাতে আপনারা এন্ট্রি নেওয়া যেতে পারে, এই জায়গাটাতে এন্ট্রি নেওয়া যেতে পারে। এই ধরনের স্টক এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে দিনের আগামীকালকে যখন মার্কেট শুরু হবে, দেখতে হবে যে সর্বনিম্ন কোন দামে আপনি এন্ট্রি নিতে পারেন। এটা আপনি ক্যালকুলেশন করবেন কীভাবে? এটা ক্যালকুলেশন করবেন ইন্ডেক্সকে দেখে। 1 মিনিট চার্টটা আছে না, 1 মিনিট চার্ট, 1 মিনিট চার্টটাকে দেখবেন, ইন্ডেক্সের 1 মিনিট চার্ট। আপনার কাছে যখন মনে হবে যে আজকের দিনে সে সর্বনিম্ন ইন্ডেক্সটা এখানেই নামছে, ধরুন সে 20 পয়েন্ট বাড়ছে সকালে, এরপর সে 10 পয়েন্টের মতো বা 15 পয়েন্টের মতো কমে গেছে, কমে গিয়ে 5-এ চলে আসছে, এবং আপনি ক্যালকুলেশন করে এটুকু ধারণা নিতে পারলেন যে আজকে আর ইন্ডেক্স এই 5%-এই প্লাস 5-এই থাকবে, মানে ইন্ডেক্সটা প্লাস হবে আজকে দিন শেষে। এই ক্যালকুলেশনটা আপনাকে বের করতে হবে ট্রেডিংয়ের ক্ষেত্রে। যদি আপনি এটুকু নিশ্চিত হন যে হ্যাঁ ইন্ডেক্স 5% আজকে পজিটিভ থাকতে পারে বা 15%ও দিন শেষে পজিটিভ থাকতে পারে, এই ক্ষেত্রে এই ধরনের স্টক এন্ট্রি নেওয়া যেতে পারে। মানে দিন ইন্ডেক্সের সাথে সাথে স্টকগুলোর প্রাইস কমে যায়। ইন্ডেক্স যখন ধরুন 30-এ থাকবে, তখন এই কিন্তু 5-6%ও পজিটিভ থাকতে পারে। আবার ইন্ডেক্স যখন 15-তে চলে আসবে, এ কিন্তু 3-4% কমে যাবে, ওটাকে ওখানে আপনি এন্ট্রি নিতে হবে। আর এটা 3 দিনের, এই ধরনের স্টকগুলো 3 দিনের বেশি আপনি মানে ম্যাচিউর ডেতে আপনাকে সেল করে দিতে, আপনার লাভ হোক অথবা লস হোক, আপনাকে স্টপ লস মেনে নিতে হবে। যদি লাভ হয় লাভ করলেন, লস হলে লস, মানে ওইখানে স্টপ লস। মানে আপনি 1 সপ্তাহ ধরে রাখবেন, 2 সপ্তাহ ধরে রাখবেন, ওইরকম কোনো সুযোগ নাই আমি যে স্টকগুলো নিয়ে কথা বলতেছি। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এনআরবি ব্যাংক। এই স্টকটাতে আপনারা নিশ্চিন্তে এন্ট্রি নেওয়া যায়। এটা যে আগামীকালকের জন্য তা না, এটা এই আগামী সপ্তাহের জন্য, মানে এই সপ্তাহের জন্য এই স্টকটা খুবই ভালো করতে পারে। তার ভলিউম দেখছেন, মানে ট্রেনটা উপর যে কোনো মুহূর্তে সে অল্টার হবে, যে কোনো মুহূর্তে। এই স্টকটার থেকে একটা জিনিস বুঝবেন, এই ধরনের স্টক যখন এরকম গ্রাফস করবে, এইভাবে পড়ে, এইভাবে পড়ে, হ্যাঁ এভাবে যখন গ্রাফস করে এইরকম যদি কন্ডিশন তৈরি করে কখনো কোনো স্টক, এই যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোন কিন্তু এখানে নাই এখন আর, এই আগের যে এই সাপোর্ট জোনটা এখানে নাই, যেহেতু এবং এই রেসিস্ট্যান্সও সে ব্রেক করে উপরে চলে গেছে, এবং তার ভলিউমটা কি সুন্দর করে করছে, এবং সে ট্রেনটা উপরের দিকে। এই ধরনের যদি কখনো কোনো স্টককে আপনারা দেখেন, মোটামুটি ভালো, ঠিক আছে, আগে প্লে করছে, এনআরবি ব্যাংক কিন্তু প্লেয়িং স্টক, যে প্লে করছে, সাথে সাথে এন্ট্রি নিতে পারেন। এই স্টকটা কিন্তু আগামীকালকের জন্য প্রযোজ্য, আগামীকালকেও হল্টেড হতে পারে, পরশুও হতে পারে, তারপরও হতে পারে, মানে নিশ্চিত, মোটামুটি নিশ্চিত এই স্টকটা থেকে কেউ এন্ট্রি নিলে প্রফিট করবেই। এই স্টকে যদি কেউ, এটা কিন্তু আমি যদি বলি, কেউ যদি যারা স্টক সাজেশন আমার কাছে চাচ্ছেন, ইয়েতে কি বলে, ফোনে হোক বা আমার সাথে সরাসরি কথা বলতে হলে আপনাদেরকে এন্ট্রি ফি একটা দিতে হবে। এটা নিশ্চিত স্টক সাজেশনের জন্য এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য বা পোর্টফোলিও সাজেশনের জন্য। ম্যানেজের ব্যাপারটা ভিন্ন, সেটা দীর্ঘমেয়াদী। পোর্টফোলিও সাজেশন এবং স্টক সাজেশনের জন্য একটা আসলে এন্ট্রি ফি দিতেই হবে, বাধ্যতামূলক এটা। কিন্তু যারা আসলে জানতে চাচ্ছেন, আমার যারা ভিউয়ার্স আছেন, তাদেরকে আমি বলবো এই স্টকটা আপনারা দেখতে পারেন, এনআরবি ব্যাংক। যদি আমার কাছে পার্সোনালি আপনি যদি স্টক সাজেশন চাইতেন, আমি এই স্টকটা দিতাম আপনাকে। তো এই ধরনের স্টকে আপনারা এন্ট্রি নেবেন। এটা যে আগামীকালকে ভালো করবে তা না, কিন্তু নিশ্চিত, মোটামুটি নিশ্চিত, যদি ইন্ডেক্স পজিটিভ থাকে এই স্টকটা ভালো করবে। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ওয়ান ব্যাংক। ওয়ান ব্যাংকটা নিচ্ছি আমি এই কারণে, যদিও ক্যান্ডেলটা আমি এখানে পজিটিভভাবে দেখবো না, কিন্তু সে এই গ্যাপটা পূরণ করে দিয়েছে এবং ভলিউমটা সে কন্টিনিউ, পরপর 2 দিনে ভলিউমটা কন্টিনিউ করছে। সুতরাং এই স্টকটা আগামীকালকে আপনি স্টকটার ভলিউম দেখে এন্ট্রি নেবেন। পার্সোনালি ওয়ান ব্যাংকের ভলিউম দেখবেন, ভলিউম দেখার পর এন্ট্রি নেবেন। যদি ভলিউম মনে হয় আপনার কাছে যে কম হতে পারে এবং প্রাইসটা হঠাৎ করে বেড়ে হঠাৎ করে কমে যায়, তাহলে একটু ওয়েট করেন, দিনের শেষের দিকে গিয়ে আপনি এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন।
দিনের শেষের দিকে গিয়ে কিন্তু রূপালী ব্যাংক এবং আইবিপি আপনি দিনের শেষ শুরুর বলতে কোনো কিছু নাই, কারণ ওগুলা খুবই এই মুহূর্তে রানিংয়ের উপর আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ওয়ান ব্যাংকটা রানিংয়ের উপর থাকবে না আগামীকালকে, কিন্তু সে যদি নিচে চলে আসে তাহলে আপনি ওখানে ভলিউম ঠিক আছে কিন্তু শেয়ারের প্রাইস কমে গেছে, এই ক্ষেত্রে আপনি ওয়ান ব্যাংকে এন্ট্রি নিতে পারেন। এই গ্যাপটা সে মোটামুটি ফিল আপ করছে, তার এখন আপাতত গন্তব্য আমি মনে করি এখানে। সো ভলিউমও ঠিক আছে, এন্ট্রি নেওয়া যেতে পারে। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো, এসপি সিরামিক। এসপি সিরামিকের নেগেটিভ দিক হচ্ছে তার রেসিস্ট্যান্সগুলা প্রিভিয়াস ডেগুলোর থেকে নিচের দিকে আছে এবং সাপোর্টগুলোও নিচের দিকে আছে, কিন্তু সে যেহেতু একটু ভলিউম ভালো করছে, হয়তো এটাকে ব্রেক করে উপরে চলে যেতে পারে। এখান থেকে স্মার্ট মানি একটু বের হয়েছে বলে আমি মনে করি। এখানে যে ভলিউমটা করতেছে এখন এসপি সিরামিক, আমি এটাকে ফলস হিসেবে দেখব, মানে ফেক ট্রেড হিসেবে দেখব, কারণ তার আচরণের সাথে ভলিউম কিন্তু তার ঠিকই আছে মোটামুটি। এখানে যখন আপ ট্রেন্ডটা হয় তখন এখানে যে ভলিউম করছে এখানেও মোটামুটি ভলিউমটা কিন্তু খারাপ না, কিন্তু তার ট্রেন্ডটা কিন্তু নিচের দিকে, তার মানে এখানে ফেক ভলিউম হচ্ছে। এই ফেক ভলিউমকে আপনারা মানে আপনার শেয়ারের দাম পড়তেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স ভেঙে ভেঙে পড়তেছে নিচের দিকে, কিন্তু ভলিউম ঠিক আছে। এক্ষেত্রে এই ভলিউমকে আপনারা খুব বেশি বিশ্বাস করবেন না। তবে এখানে 3 দিনের আগামীকাল, আগামী পরশু এবং তারপরের দিন, মানে যদি সোম মঙ্গল বুধবারে সেল দিবেন, এরকম যদি মানে স্টপ লস নেওয়ার মতো চিন্তাভাবনা মন মানসিকতা থাকে, তাহলে এই স্টকটাতে আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারেন। দিনের যে কোনো একটা মুহূর্তে ইন্ডেক্সের সাথে মিলিয়ে প্রাইস যখন ডাউন হয়ে যাবে তখন এন্ট্রি নেবেন। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, সালাম এসপি সিরামিক্সের মতোই একই, এই দুটো স্টকই যখনই বাড়ে তখন এই দুটো স্টক একসাথে বাড়ে, সালাম বাড়ে, এসপি সিরামিক্স দুটোই একসাথে বাড়ে। দুটোই কিন্তু বিগত সরকারের ঘরানার শেয়ার, বিগত সরকারের সাথে সম্পর্কযুক্ত। তো এইগুলো কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদেরকে নিঃশেষ করতে পারে। এই স্টকগুলোতে আপনার দীর্ঘমেয়াদী লং টার্ম ইনভেস্ট করার চিন্তাও করবেন না ভুলে। এটা হচ্ছে 3 দিন 4 দিনের গ্যাপ, 3 দিনের গ্যাপে এখন এখানে আগামীকালকে স্টকটাতে এন্ট্রি নেওয়া যেতে পারে আমি মনে করি, কারণ এরকম ক্যান্ডেল থেকে সে প্রাইস আপ করছে, পরপর দুইটা সে করছে, মানে এসালাম বলেন বা এসপি সিরামিক বলেন, সে পরপর দুইটা কিন্তু সবুজ ক্যান্ডেল করছে। এখানে দেখেন দুইটা করছে, এখানেও দুইটা করছে, এখানে মাত্র একটা করছে, তার মানে আরও একটা সবুজ ক্যান্ডেল বাকি আছে এসপি সিরামিক। এবং আমি যদি বলি এসালামের ক্ষেত্রেও যদি আমি বলি, এখানে সে কয়েকটা সবুজ ক্যান্ডেল করছে, এখানে দুইটা করছে, এখানে দুইটা করছে, 2-3টা করছে, এখানে 1-2টা করছে, আরও একটা সে সবুজ ক্যান্ডেল করার সম্ভাবনা আছে ছোটোখাটো। এটাকে আপনার 1-2%, 3%-এর প্রফিট এখান থেকে টেক করতে পারেন। আগামীকালকে এন্ট্রি, বুধবারে মানে তারপর দিন ম্যাচুর ডেতে সেল। তো আপনারা এই স্টকগুলোতে আপনারা চাইলে আপনারা এন্ট্রি নিতে পারেন। বাই সেল আপনারা এগুলো প্রত্যেকটা ট্রেডিং স্টক, বাই সেল আপনাদের নিজ দায়িত্ব করবেন। এই জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী না। এই যে 6টা স্টক নিয়ে আমি কথা বলছি, এসালম, এসপি সিরামিক, ওয়ান ব্যাংক, এনআরবি ব্যাংক, আইবিপি এবং রূপালী ব্যাংক, এর মধ্যে যদি নাম্বার 1-এ রাখতে হয় আমি এনআরবি ব্যাংকে রাখবো একেবারে, শুধু 1 নম্বরে না, মানে 1 থেকে 3-এর মধ্যে আমি এনআরবি ব্যাংকে রাখবো। সেটা আগামীকালকের জন্য প্রযোজ্য, আমি এটা নিয়ে আসছি এই জন্য যে আগামীকালকের জন্য আপনারা যদি কেউ যদি পার্সোনালি আমার কাছে এন্ট্রি ফি দিয়ে এই স্টকটা আপনারা যদি সাজেশন চাইতেন, আমি আপনাদেরকে এই স্টকটা দিতাম। এই কারণে এই স্টকটা এত বেশি পজিটিভভাবে আছে, মানে এর থেকে পজিটিভ আর কিছু হতে পারে না, এর থেকে পজিটিভ আর কিছু হতে পারে না। তবে প্রত্যেকটা স্টক ট্রেডিং স্টক, এখানে আপনাদেরকে স্টপ লস বাধ্যতামূলকভাবে মেনটেন করতে হবে। এটা আসলে একেবারে নতুন যারা মার্কেটে আসছেন, মার্কেটের সাথে কানেক্টেড হচ্ছেন বা হয়েছেন গত 1-1.5 বছর, তাদের জন্য এই স্টকগুলো প্রযোজ্য না। তারা চাইলে এনআরবি ব্যাংকটা দেখতে পারেন, কিন্তু অন্য স্টকগুলো আপনাদের জন্য প্রযোজ্য না। এটা যারা স্মার্ট বিনিয়োগকারী, যারা আসলে ট্রেড অনেক বছর ধরে ট্রেড করে আসতেছেন, তাদের জন্য হয়তো বাকি স্টকগুলো প্রযোজ্য হতে পারে। বাইসেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে বাইসেল করবেন, এই জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। ভালো থাকবেন সবাই, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।